সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। তবে আজকের আয়োজন গত দুদিনের মতোই আমরা বিশেষ আয়োজন চলছে বিজনেস আওয়ারে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন, এটি আগামীকাল পর্যন্ত চলবে। আপনাদের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসেন শাহাদাত। ব্যবসা বাণিজ্য অর্থনীতির খবরাখবর নিয়ে আমাদের এই আয়োজন থাকে। তবে ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত থাকছেন এবং আজকেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে সময় দিয়েছেন কামরান টি রহমান, তিনি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে আমরা আলোচনায় যাব নিশ্চয়ই। আমাদের কাছে কিছু সংবাদ আছে। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করেছেন, যদিও শুরু হয়েছে আসলে দুদিন আগে। সেটি সহ আরও বেশ কিছু খবর আছে, আমরা খবরগুলো একটু জেনে আসতে চাই। দর্শক, বাংলাদেশ এখন একটি বৈশ্বিক নাম, তাই নিজের দেশের মতো করেই বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। বুধবার রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই আয়োজনে 4 ক্যাটাগরিতে 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিনিয়োগে অবদান রাখায় কোরিয়ান ব্যবসায়ী কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। এদিকে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেটের সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বিনিয়োগ সম্মেলনের কার্যক্রম এই সেবার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। Bangkok in 5-10 years' time. So I always raise the voice. Giving public money to poor people is no solution at all. Solution is creating the structure, framework, which can unleash the energy of the people. And microcredit was just a small effort of that. পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় বাংলাদেশে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের 2500-এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডিশ কোম্পানি লিনোর্ড বাংলাদেশ। এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে গতকাল। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বিনিয়োগে আস্থা ফেরাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। নারায়ণগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। বিনিয়োগ সম্মেলন ঘিরে উন্নয়নের হাওয়া লাগতে শুরু করেছে দেশে। মঙ্গলবার নারায়ণগঞ্জের 2500-এ জাপানের সহায়তায় গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে জাপানিদের কাছ থেকে শোনেন বিনিয়োগের অভিজ্ঞতা। 1000 একর জমিতে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে সমঝোতা সই করেছে সুইডিশ কোম্পানি নিলোর্ন। এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। The other company can develop the global level factory, and also this factory can accelerate the development of Bangladesh. এই সফরের মাধ্যমে সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা যাচাই করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। আপনারা তো সচক্ষে দেখলেন যে সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন। আমাদের এই ইকোনমিক জোনে আপনারা সবাই আসেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাই। We have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the beezes, and we plan to grow. And we plan to invest further as the country grows, and we will be there to support the economy. আমাদের বাংলাদেশ এখন তাদের একটা মার্ভেলাস চয়েস থাকবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, কারণ বাংলাদেশের ম্যান পাওয়ার, ইকোনমিক পলিসি একটা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে আছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দেশে এখন বিনিয়োগের অবারিত সুযোগ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে 200 মিলিয়ন বিনিয়োগ এসেছে। দুর্নীতির বিস্তার থাকার কারণে বিনিয়োগকারীরা অনেক সময় নিরুৎসাহিত হতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে, এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পুরোপুরি চালু হলে এখানেই 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের আতিথেয়তা জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে দেশের বিকাশমান বিনিয়োগ পরিবেশ। দাপ্তরিক ভোগান্তি দূর করার পাশাপাশি জ্বালানি সংকট সমাধান করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এর ফলে বড় ধরনের বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা সরকারের। রিয়াজ সুমন, নিউজ 24, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, 2500, নারায়ণগঞ্জ। এদিকে বসুন্ধরা গ্রুপের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী ফিনল্যান্ডের ব্যবসায়ীরা। বুধবার সকাল 9টায় বসুন্ধরা হেডকোয়ার্টারে বসুন্ধরা গ্রুপের সাথে ফিনল্যান্ডের বিজনেস ডেলিগেটের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। বসুন্ধরা গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা শাহেদ জাহিদ বলেন, এই মুহূর্তে বাংলাদেশে স্বল্প সুদে ঋণের অভাব রয়েছে, যেখানে ফিনিশ সরকার দ্বিপাক্ষিক বিনিয়োগ কাঠামোর মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারে। আমাদের শিল্পে বৈচিত্র্য রয়েছে। বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল ব্যয় কার্যকর তহবিল। কাগজ, রাসায়নিক প্রযুক্তি এবং চিকিৎসা খাতে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা সহায়তা করতে আগ্রহী বলে জানানো হয়। বাংলাদেশের অর্থনীতির উপর আস্থা থেকেই এখন ব্যবসায়ী নেতাসহ বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন বলে জানান তিনি। Availability to cheap funding for project implementation with high interest rates, যেটা এখন বাংলাদেশে কারেন্টলি প্রিভেল করতেছে more than 15%. অ্যাকচুয়ালি এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো বিজনেসকে প্রফিটেবল করতে। ওয়ার্ল্ডের কোনো জায়গায় এত হাই ইন্টারেস্ট হয় না, বাংলাদেশের সোফার প্লাস অলমোস্ট 12%। একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করো তোমাদের এমবেসির থ্রুতে with the Bangladesh Investment Society, how you can bring in foreign direct investment safely and in a structured manner. দর্শক, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ফিরতে শুরু করেছে, যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগে বেশ আগ্রহ প্রকাশ করছেন। তারই কিছু সংবাদ আমরা দেখছিলাম। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এমসিসি এর প্রেসিডেন্ট জনাব কামরান টি রহমান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিনিয়োগ নিয়ে আসলে গত অন্তত 1 বছর ধরে তো আমরা বেশ ভুগছি। আমরা যদি তথ্য দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদেশি বিনিয়োগ বেশ কমে এসছে। সেই জায়গাটাতে এখন নতুন করে আবার একটা সুবাতাস বইছে বলে আমরা মনে হচ্ছে। আমরা বিনিয়োগ সম্মেলনে দেখতে পাচ্ছি বেশ কিছু চুক্তি হয়েছে, অন্যান্য জায়গায়ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিন্তু বিনিয়োগ চুক্তিগুলো হচ্ছে। সেই জায়গাটাতে এটিকে কিভাবে দেখছেন? কারণ বাংলাদেশে এই মুহূর্তে আসলে বিদেশি বিনিয়োগ অনেক প্রয়োজন। দেখেন, আমরা যদি আমাদের লেবার মার্কেটটা যদি একটু দেখি, সেই লেবার মার্কেটে আমাদের আবার 6.5 কোটি মানুষ কিন্তু লেবার মার্কেটে আছে এই শ্রম বাজারে। তার মধ্যে ইনফর্মাল সেক্টরেই আছে বেশি, 85%-এর মতো ইনফর্মাল সেক্টরে আছে, হার্ডলি 15% হলো গিয়ে ফর্মাল সেক্টরে। এখন বিদেশ থেকে যদি বড় বড় বিনিয়োগকারীরা এসে যদি একটা বড় ধরনের ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি যদি এখানে করেন, সেখানে কিন্তু আমাদের বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। দেখেন, আমাদের শ্রম বাজারে প্রতি বছর কিন্তু 20 থেকে 22 লক্ষ মানুষ কিন্তু যোগ দিচ্ছে। এখন আমরা কিন্তু এই যে 20 লক্ষ মানুষ যারা যোগ দিচ্ছে সবার জন্য কিন্তু আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। এবং এই যে এখন যেই ইনভেস্টমেন্ট সামিট যেটা হচ্ছে, এখানে তো অনেকেই এসছেন। আবার আপনারা এই মাত্র দেখালেন যে এই ইয়েতে কত জোনগুলোতেও অনেকে এখানে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিতে অনেকে বিনিয়োগ করছেন। এই বিনিয়োগের মাধ্যমে আস্তে আস্তে আমরা যদি পৃথিবীতে দেখাতে পারি যে আমাদের দেশে একটা ভালো একটা ব্যবস্থা আছে, যেখানে তারা এসে ইজিলি তারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এখানে একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবেন, কর্মসংস্থানের বেলায় আমাদের প্রচুর শ্রমিক এখানে সহজে পাওয়া যাবে, তাহলে তারা অনেক এনকারেজড হবেন এখানে আসার জন্য। সো আমি মনে করি যে এই সামিটটা খুবই একটা সময় উপযোগী হয়েছে এবং আমি আশা করব যে এর মাধ্যমে সারা পৃথিবী দেখতে পারবে, একটা ভিন্ন চোখে দেখতে পারবে বাংলাদেশকে।
এই যে ব্যবসায়ের বিভিন্ন উদ্যোক্তারা যে আসছেন দেশের বাইরে থেকে তাদেরকে দেখানো হচ্ছে, মানে বিশেষ করে এবারের সামিটের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে আসলে দেখানো যে বাংলাদেশে আসলে কেমন পরিবেশ আছে, কারণ বাইরের দেশে বাংলাদেশ সম্পর্কে আসলে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আমরা দেখেছি অন্তত গত 6 মাস 7 মাসে। এই জায়গাটাতে আসলে তাদেরকে ফ্যাসিলিটেট করা, শুধুমাত্র মানে তাদেরকে নিয়ে আসা না, তাদের যে চাহিদা বিনিয়োগকে সহজ করা, ব্যবসা বাণিজ্যকে সহজ করা, ইজ অফ ডুইং বিজনেস যেটা আমরা বলি, কস্ট অফ ডুইং বিজনেসকে কমিয়ে আনা, সেই জায়গাটাতে কি আসলে কাজ খুব বেশি হচ্ছে? মানে বাধাগুলো কোন জায়গায়? আমাদের দেশে অনেক বাধাই আছে। দেখেন, সারা পৃথিবীটা কিন্তু একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কিছু কোভিডের সময় একটা সমস্যা হয়েছে, তারপর তার আগে তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল 2008 সালে। তারপরে এখন ধরেন এই যে আমাদের দেশে যে এই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি যেটা আমরা ছিল বা এখনও আছে, আমরা এটার মধ্যে দিয়ে যাচ্ছি। বাইরের থেকে যখন কেউ আসে এখানে বিনিয়োগ করতে, সে তো অনেক কিছু দেখবে। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন, এখানে দেখবে আপনার ব্যাংকিং সেক্টরের কি অবস্থা, এখানে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের কি ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন রকম যেসব পারমিশন আমাদেরকে নিতে হয় একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে, সেটা কি খুব ইজিলি পাচ্ছে নাকি অনেক কষ্ট হচ্ছে, ইজ ইট কমপ্লিকেটেড কি না, এসব জিনিসও দেখবে। তারপরে এখানে এনার্জির অবস্থাটা কি, আমাদের দেশের একটা জ্বালানি সংকট আছে। একটা জিনিস তো আমাদেরকে দেখতে হবে যে জ্বালানির ব্যাপারে আমরা কিন্তু একটা সময় ছিল আমরা অনেক এক্সপ্লোরেশন করেছি, আমরা কিন্তু গত কয়েক বছর ধরে কোনো এক্সপ্লোরেশন করিনি। এখন আমরা বাইরের থেকে নিয়ে আসছি। আমাদের যা গ্যাস যেটা আমাদের রিজার্ভ আছে সেটাও কিন্তু একটা সীমিত অবস্থায় আছে, এটাও হয়তো শেষ হয়ে যাবে। এখন আমাদেরকে যার জন্য এখন বাইরে থেকে গ্যাস আনতে হচ্ছে, আমাদেরকে এক্সপ্লোরেশনও বাড়াতে হবে। মোট কথা, বিদেশ থেকে যারা আসবে এখানে বিনিয়োগ করতে, তারা দেখতে চাবে এখানে এনার্জির অ্যাভেলেবিলিটিটা কি আছে। আমরা বর্তমানে তো অসুবিধা আছে, আমরা সবাই জানি। এটা যত তাড়াতাড়ি আমরা এটার থেকে বের হতে পারবো আমাদের জন্য অতই সুবিধা হবে। আপনারা তো এমসিসিআই থেকে আসলে অনেক কাজ করেন, আমরা দেখি বিভিন্ন সময় আপনারা নানান ধরনের স্টাডি করেন, সরকারকে অনেক ইনপুট দেওয়ার চেষ্টা করেন। সেই জায়গাটাতে এমসিসিআই ইজ অফ ডুইং বিজনেস নিয়েও আসলে কাজ করেছে, আমরা জানি। সেই জায়গাটাতে আপনাদের, আপনি যদি বলি যে একসময় যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে এটি করা হতো, পরে আপনারা যখন করছেন, যে সেই জায়গাটাতে বাংলাদেশের যেই ইনভেস্টেবল এনভায়রনমেন্ট তৈরির ক্ষেত্রে কোনো উন্নতি কি হয়েছে গত 2-3 বছরে, যদি আপনি বলেন? উন্নতি নিশ্চয়ই হয়েছে, আবার অনেক জায়গায় হয়তো হয় নাই, এরকমও হয়তো দেখা যায়। একটা জিনিস যেমন ট্রেড লাইসেন্সের ব্যাপারে এমসিসিআই বলে আসছে অনেক দিন ধরে, এটাকে বছর বছর রিনিউ করা, এটা বন্ধ করেন, এটা একবারে 5 বছরের জন্য যেন করতে পারি সেটার ব্যবস্থা করেন। সেটা তো ওনারা করেছেন। এরকম আরও অনেক জায়গাতে হয়েছে। অ্যান্ড বিডাও অনেক কাজ করছে, সেখানে কোনো সমস্যা হলে আমরা তো অন্তত ওইখানে যেতে পারছি, গিয়ে বলতে পারছি যে এখানে এই সমস্যা হচ্ছে, আপনারা এখানে এটা সমাধান করার চেষ্টা করেন। তারা করছে। এখন সব সমস্যা তো একদিনে সমাধান হবে না, এটা সময় লাগবে। কিছু হয়তো তাড়াতাড়ি হবে, কিছু সাথে সাথে হবে, কিছু হয়তো আরও দেরি লাগবে। তো এই জায়গাটাতে বিডার যে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হলো, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আশা করা হচ্ছিল যে আসলে এক জায়গায় সব, মানে খুব অল্প সময়ের মধ্যে ব্যবসা শুরু করার জন্য যা যা দরকার সব একসাথে পাওয়া যাবে। সেটি আজকে প্রায় 8-10 বছর হয়ে গেছে। সেটি কি পুরোপুরি কার্যকর মানে হচ্ছে কত শতাংশ? আপনারা ব্যবসা করতে গিয়ে কি মানে কতটা ফেস করছেন? না, ওইটা তো আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট। এটা অনেক দিনই হয়ে গেছে এবং এটা করাই হচ্ছিল ওয়ান স্টপ সার্ভিস হিসাবে যেন তারা এটা করে, সেটা এখনও হচ্ছে না। এটা হচ্ছে না, আমাদের এনভায়রনমেন্টে বিভিন্ন জায়গা থেকে পারমিশন লাগে, বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রুভাল লাগে, সেটা এখনও হয়ে উঠছে না। কিন্তু বিডা চেষ্টা করছে, আমরাও চাই যে বিডা যেন এখানে বিডা সবসময় বলতো যে এখানে আসলে যেসব প্রতিষ্ঠানের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করার কথা, মানে ওয়ান স্টপ সার্ভিসের সাথে, সেখানে বিশেষ করে সরকারি অফিসগুলো খুব বেশি সহায়তার জায়গাটাতে মানে সহায়তা করতে চায় না এই জায়গাটাতে, মানে বিডার সাথে ইন্টিগ্রেট হয়ে কাজ করা। এই বাধাগুলোকে, এগুলো কি আসলে কোনো নীতিগত সিদ্ধান্ত দরকার কিনা সরকারের, যে তাদেরকে বাধ্য করা বা তাদেরকে অবশ্যই এই জায়গাটাতে সহযোগিতা করা?
নীতি তো হয়তো আছেই, যেটা করতে হবে, কিন্তু করছে না। কেন করছে না সেটা হয়তো আমাদেরকে বের করতে হবে, বা বিডাকে বের করতে হবে সমস্যাটা কোথায়, কেন কেউ সহযোগিতা করছে না। এখানে কি আমলাতান্ত্রিক কোনো জটিলতা আছে কি নাই? যদি থাকে সেটাকে সমাধান করতে হবে, এবং সেটা সরকারই করতে পারবে। এটা তো আমরা বলতে পারবো যে এখানে এই সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা সমাধান করতে হবে সরকারকে থ্রু বিডা, এবং তার সাথে বিডার সাথে যেসব অন্যান্য অর্গানাইজেশনসগুলো যেগুলো আছে, গভর্নমেন্টের যেসব অর্গানাইজেশনস আছে তাদের সাথে লিঙ্কড, তাদেরকে সহযোগিতা করতে হবে। এটাকে ওয়ান স্টপ সার্ভিস হিসাবে যেন আমরা দেখতে পাই, সেটা তাদেরকে করতে হবে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা একটু বিনিয়োগ সম্মেলনের আরেকটু খবরাখবর জেনে আসি। আমাদের সহকর্মী আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, দর্শক, সেখানে বিনিয়োগ সম্মেলন চলছে গত 3 দিন ধরে, এবং সেখানে মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাকিব, আজকের প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন, কি আলোচনা হয়েছে, এবং আজকের দিনে আরও কিছু সেমিনার সেশন রয়েছে আমরা জানি, সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শাহাদাত। আমরা এখন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রয়েছি। তো আমরা যখন আপনি যেমনটি বলছিলেন, সকালে আসলে প্রধান উপদেষ্টা এই যে এক্সপো রয়েছে, যে সামিট রয়েছে, সেটি উদ্বোধন করে গিয়েছেন। আর মূলত এই যে সামিট, অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট যেটি রয়েছে, সেটি মূলত শুরু হয়েছে গত 7 এপ্রিল, সেটি আপনি জানেন। তখন থেকে আসলে বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন ইপিজেড, বিভিন্ন ইকোনমিক জোন তারা পরিদর্শন করেছেন। আজকে আমরা এখন যেখানে আছি, এটা হচ্ছে তরুণ উদ্যোক্তাদের যে পণ্য রয়েছে সেই পণ্যের আসলে মেলা যেটাকে বলা হয়, অর্থাৎ তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য হচ্ছে তারা এখানে প্রদর্শনের জন্য নিয়ে আসছেন। যারা একেবারে প্রান্তিক অঞ্চল থেকে অনেকে উঠে এসেছেন, আমরা তেমন অনেককে দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে একটু যদি আমরা দেখাতে চাই, আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো স্টল রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এখানে। আমাদের যে ঐতিহ্য, যে নকশি কাঁথা, সেই নকশি কাঁথা পর্যন্ত এই ইন্টারন্যাশনাল যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট যেটি রয়েছে সেখানে এসেছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 জন উদ্যোক্তা রয়েছেন। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এক্সকিউজ মি, আমাদের যে এখন তো আমরা অটো মেশিনারি ইউজ করতে পারছি না, ম্যাক্সিমাম ম্যানুয়াল। তো আচ্ছা, আমরা অ্যাগ্রো নিয়ে কাজ করছি। আমাদের সব র ম্যাটেরিয়ালস রংপুর থেকে আসে, রংপুর পীরগঞ্জ থেকে। আমাদের নিজস্ব বাগান আছে, হাড়িভাঙ্গা আম, মৌসুমি আলু, রংপুরের তো আপনারা জানেন আম আলু বিখ্যাত। এছাড়া আমরা পিকলস করে থাকি, সব ধরনের আচার করে থাকি। আমরা 6 মাস আম সেল করি, আম এবং আলু সেল করি, আর 6 মাস আমরা বিভিন্ন ধরনের আচার, ড্রাই ফ্রুটস এগুলো সেল করি। আপনাদের পণ্যগুলো আজকে প্রদর্শনীর জন্য নিয়ে আসছেন, এখন পর্যন্ত আপনারা কোনো পজিটিভ কোনো সাড়া পাচ্ছেন? জি, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই আমাদের অ্যাড্রেস নিয়ে যাচ্ছে, তারা অনলাইনে অর্ডার করবে বলেছে, এবং আমাদের সেলস সেন্টার বনাইতে আছে, তারা বলেছে আমাদের আউটলেটে এসে ভিজিট করে তারা প্রোডাক্ট নিয়ে যাবে। সাদাত, আপনি শুনছিলেন যে আমরা একজন উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আসলে আমরা যেমনটি বলছিলাম যে একেবারে প্রান্তিক অঞ্চলের যেসব উদ্যোক্তারা রয়েছেন তারাও কিন্তু এই সামিটে অংশ নিয়েছেন। তারা তাদের যে এক্সপো হচ্ছে, অর্থাৎ পণ্যের যে প্রদর্শনী রয়েছে সেটি কিন্তু তারা প্রদর্শন করছেন, তাদের পণ্য প্রদর্শন করছেন। আমরা একটু আরেকটি ডক্টর চাষি নামে একটা অ্যাপস আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই, যদি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনার পণ্য সম্পর্কে। আচ্ছা, আমরা ডক্টর চাষি ইজ এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস। দিস ইজ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপস। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এইটির রোগ এবং পোকামাকড়কে ধরে। তা আমরা চাচ্ছি যে কৃষক তার মোবাইলে এই অ্যাপসটা যদি থাকে, তাইলে সে সমস্যার যখন ছবি তুলবে তখনই বলে দেবে এইটি কী রোগ বা কী পোকামাকড়, এবং এই পোকামাকড়ের জন্য যে ওষুধটি লাগবে সেটি কোথায় পাওয়া যাবে, তার কাছাকাছি কোন দোকানে পাওয়া যাবে সেটিও তাকে বলে দেবে চমৎকারভাবে। অর্থাৎ ফার্মার খুব সহজে এখান থেকে তার ক্রপের যে সমস্যা, সেই সমস্যা থেকে সে রক্ষা পাবে সহজে। আর একটা জিনিস হয়েছে যে জি বলেন। আচ্ছা, আসলে আমরা একটু দেখতে চাই আপনার কিভাবে আপনি আসলে কৃষি পণ্যের আসলে রোগ নির্ণয় করছেন, একটু আমরা দেখাতে চাই যদি আমাদের দর্শকদের। এখানে একটু সংক্ষেপে, মানে আপনি একটু অ্যাপসে যাবেন, আমরা একটু একটু আমরা দেখবো আপনার।
জি সাদাত, আপনি আসলে শুনতে পাচ্ছেন যে ডক্টর চাষি একটি অ্যাপসের কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটি ইন্টেলিজেন্স। আপনি একটু এই পাশে চলে আসবেন, আমরা একটু ক্যামেরায় নেব প্লিজ। আমরা এখন এখানে ছবি তুলবো ডক্টর চাষি। জি, আমরা চাষিতে গেলাম এবং এরপরে আমরা ছবি তুলবো, ক্রপের ছবি তুলতেছি, দেখেন ছবি তুলেছি। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব, একটু অ্যাডজাস্ট করে দেব যাতে এটা ভালোভাবে চিনতে পারে। এরপরে আমরা সিলেকশন করে দেব। সিলেকশন করে দিলে সে এখন তাকে খুঁজে বের করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে খুঁজে বের করবে যে এইটি আসলে কী রোগ ধরেছে। দেখেন এই যে আলুর ক্যাবেজ বা দাউদ রোগ, যে আমরা দেখতে পাচ্ছি আসলে আপনার যেই বর্ণনা আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে স্ক্যাবিস নামক জীবাণুর আক্রমণে এই রোগ হয়ে থাকে। এই রোগটার নাম হচ্ছে দাউদ বা স্ক্যাব রোগ। রোগের গভীর দাঁতে গোলাকার গর্ত বা ডাবা দাগ পড়ে থাকে। জি সাদা, দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু একটা আর্টিফিশিয়াল অর্থাৎ এআই অ্যাপস একটি দেখাচ্ছিলাম, যেটি হচ্ছে কৃষি পণ্য যেগুলো রয়েছে সেসব কৃষি পণ্যের যে কৃষি পণ্যগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন কৃষি পণ্যগুলো আসলে যে আমাদের ফসল রয়েছে সেই ফসলগুলোর আসলে রোগ নির্ণয়ে সক্ষম। তো এই ধরনের অনেকগুলো স্টল রয়েছে, আসলে অনেকেই আসছেন, আজকে যে উদ্যোক্তারা রয়েছেন অনেকেই আসছেন। তো আমরা এই ছিল আসলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট থেকে আমার কাছে সবশেষ শাহাদাত। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। জনাব কামরান, দেখছিলেন যে এই যে তরুণরা কিন্তু বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে এসছে, এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু প্রথম দিন, আমরা যদি সামিটের প্রথম দিন কিন্তু স্টার্ট আপদের নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে, এবং সেখানে বিভিন্ন তরুণরা কিন্তু তাদের বিভিন্ন আইডিয়া সেখানে প্রদর্শন করেছে, এবং বেশ কিছু বিনিয়োগেরও কিন্তু তাদের প্রতিশ্রুতি এসছে। এই যে আমাদের নতুনদের যে আইডিয়াগুলোকে, এগুলোকে বিনিয়োগ উপযোগী করা, কমার্শিয়ালাইজ করা, সেই জায়গাটাতে আমাদের মানে ব্যবসায়ীরা, যারা আপনারা বড় ব্যবসায়ী আছেন, যাদের সক্ষমতা আছে, তাদের এই নতুন নতুন উদ্ভাবনগুলোকে ফ্যাসিলিটেট করা, সেই জায়গাটা থেকে আপনাদের কাজ করার কতটা সুযোগ আছে? আমি এটা দেখে, ডক্টর চাষি যে অ্যাপটা দেখালেন, এটা দেখে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে কি ধরনের টেকনোলজি এখন অলরেডি এসে গেছে, এবং তরুণরা কি ধরনের টেকনোলজি ব্যবহার করছেন এবং নতুন নতুন অ্যাপস তৈরি করছেন। দিস ইজ ভেরি ভেরি এনকারেজিং। আমাদের দেশে আমরা শুনতাম কিছুদিন আগ পর্যন্ত 7 লক্ষ কি 8 লক্ষ ফ্রিল্যান্স প্রফেশনালস আছেন। এখন হয়তো ওইটা আরও বেড়ে গেছে। এখন আমার কাছে মনে হয় এনারা তো অলরেডি করছেনই। এখন যদি এখানে এই স্টার্ট আপসগুলোকে যদি আমরা আরও এনকারেজ করতে পারি, লোকালি ইনভেস্ট করে বা বিদেশ থেকে যদি বিনিয়োগ এনে যদি এখানে করতে পারি, আমার কাছে মনে হয় সম্ভাবনা অনেক অনেক বেশি। আমরা অফকোর্স গার্মেন্ট সেক্টর বলেন, রেমিটেন্স বলেন, সেখানে তারা তো ডেফিনেটলি আমাদের দেশের জন্য অনেক করেছে, কিন্তু নেক্সট লিপটা আমার কাছে মনে হয় এটা হবে থ্রু এই ডিজিটাল ট্রান্সফরমেশন অফ আওয়ার ইকোনমি। সেই জায়গায় আপনাদের চেম্বারগুলো কি আপনার উদ্যোগ? কারণ আপনার চেম্বারগুলোতে বিশেষ করে এমসিসিআই এর কথা আমি যদি বলি, কারণ এমসিসিআইকে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে তারা আসলে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে একেবারে নির্মোহভাবে কাজ করেছে। ইনোভেশন বলেন, প্রচুর আপনারা স্টাডি করে থাকেন, এবং আপনাদের যেই এমসিসিআই এর যারা রয়েছেন, সদস্য রয়েছেন, তারাও সফল ব্যবসায়ী। আপনাদের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা অবশ্যই স্টার্টআপদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে? না, অবশ্যই আছে। আমরা রিসেন্টলি সেমিকন্ডাক্টরের উপরে কিন্তু আমরা একটা স্টাডি করেছি, এবং সেটা অলরেডি লঞ্চও হয়ে গেছে। এখন সেই স্টাডিটা অবশ্য পার্টিকুলারলি সেমিকন্ডাক্টরের উপরে, কিন্তু এই স্টার্টআপের জন্য হয়তো আমরা ডিরেক্টলি হয়তো তেমন কোনো স্টাডি করি নাই, কিন্তু আমাদের মেম্বারশিপের মধ্যেই কিন্তু অনেকে আছে যারা নাকি এই ধরনের ডিজিটাল টেকনোলজি, এআই টেকনোলজি ব্যবহার করছেন। হয় সেটা সেমিকন্ডাক্টরের একটা লেভেলে আমরা ঢুকেছি, উইচ ইজ ডিজাইন স্টেজে, আমরা উপরে এখনও যেতে পারিনি। আমাদের দেশে অলরেডি কয়েকটা কোম্পানি আছে যারা নাকি চিপ ডিজাইনিংয়ে তারা কাজ করছে।
আর আপনি যদি এই এগ্রিকালচার সেক্টরে যদি এআই টেকনোলজির কথা যেটা বলেন, আমাদের মেম্বারশিপের মধ্যেও এমন কোম্পানিজ আছে যারা নাকি চিপ ব্যবহার করছে, বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করছে এগ্রিকালচার সেক্টরে, পোলট্রি সেক্টরে, গরুর খামারে, এইখানেও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মানে শাকসবজি এসব ব্যাপারেও কিন্তু ব্যবহার করছে এবং তারাও অনেক ইনভেস্ট করছেন। অবশ্য স্টার্ট আপের ব্যাপারে হয়তো ডিরেক্টলি হয়তো অতটা এখন হয় নাই, কিন্তু এটা সুযোগ অবশ্যই আছে। অবশ্যই আছে। জনাব কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, আমাদের বিরতির সময় হয়েছে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর, আবার আলোচনায় ফিরবো, আপনাদের সাথেই থাকবেন আশা করি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছি বাংলাদেশ বিজনেস সামিট 2025-এর এই বিশেষ আয়োজনে। আমরা আজকে আলোচনা করছি ব্যবসার যে বিদেশি বিনিয়োগের যে সুযোগ তৈরি হচ্ছে, ব্যবসার পরিবেশ তৈরি হচ্ছে, এই বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন এমসিসিআইয়ের সভাপতি জনাব কামরান টি রহমান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে কিছু সংবাদ আছে, আমরা আবারও সেগুলো একটু দেখে আসতে চাই। 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হয়েছে বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই সংক্রান্ত চুক্তি সই হয়। এদিন বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে জানিয়েছে 4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উল্লেখযোগ্য বিনিয়োগ আকর্ষণ করতে পারে বাংলাদেশ। তৈরি হতে পারে লক্ষাধিক কর্মসংস্থান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর দ্বিতীয় দিন মঙ্গলবার। দিনভর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি ও বৈঠক হয় বাংলাদেশের। দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে চুক্তি করে বাংলাদেশ। বিকালে বৈঠক হয় বিশ্বব্যাংক গ্রুপের সাথে। সামিটের দ্বিতীয় দিনের বিস্তারিত জানাতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এ সময় সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান জানান, 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হয়েছে বাংলাদেশ, যার ফল পেতে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসা অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করে, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10-15-20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এদিকে তৈরি পোশাক, আবাসন, রংজাতীয় পদার্থ ও ডিজিটাল আর্থিক পরিষেবা খাতে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। বলছে এর ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ হবে লক্ষাধিক মানুষের। ওনারা 4টা সেক্টর সিলেক্ট করেছেন, যে 4টা সেক্টরের পটেনশিয়াল আছে, কিন্তু এই 4টা সেক্টরের পটেনশিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে, তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না। তো ওই জন্যই ওনারা রিপোর্টটা চালু করেছেন, যেখানে ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন, অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন সরকারের কি কি করা উচিত। তো আমরা সেই রেকমেন্ডেশন গুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আজকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী 6, 12, 18 মাসে কিভাবে এই এক্সারসাইজ গুলা করে আমরা এই সেক্টর গুলাকে বুস্ট করতে পারি। বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদনে বাধা হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিডা প্রধান। আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসবো, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করবো, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। এদিকে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে শুধু ডলার নয়, বরং অন্যান্য মুদ্রায়ও ঋণ সহায়তা নিতে বাংলাদেশ আগ্রহী বলে জানান বিডা চেয়ারম্যান। বাংলাদেশে প্রায় 300 ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এদিকে সৌদি আরবের প্রযুক্তি নির্ভর কোম্পানি স্যারির সঙ্গে যৌথভাবে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশ কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। নতুন এই কোম্পানির নামকরণ করা হয়েছে সিল্ক গ্রুপ। নতুন গ্রুপ গঠনের পরপরই $11 কোটি বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। ডলারের বর্তমান বিনিময় মূল্যে, যার বাংলাদেশি মুদ্রায় 1342 কোটি টাকা। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত চুক্তিও হয়েছে। এই যে নাসার সাথে বাংলাদেশের চুক্তি, এটি নিশ্চয়ই একটি বড় ধরনের মাইলফলক বলতে হবে। বাংলাদেশ
54তম দেশ হিসেবে, অর্থাৎ পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে 54তম দেশ হিসেবে এই চুক্তিটি হলো, এটি আসলে বাংলাদেশকে কি সুফল দিবে? এটা একটা তার লং টার্ম একটা ভিশন আছে হয়তো আমাদের সরকারের, যে আমরা নাসার সাথে একটা চুক্তি করলাম, এটা করার সাথে সাথেই যে আমাদের কিছু একটা হয়ে যাবে তা তো না। এটা যেটা বিডার চেয়ারম্যান মহোদয় যেটা বললেন, যে এটা হয়তো 10 বছর 20 বছর লাগবে, তারপরে হয়তো এটার একটা আমরা রেজাল্ট পাবো বা একটা ফল দেখতে পারবো। এখন আমাদের বাংলাদেশের কিন্তু আমার জানা মতে কিছু তরুণ যুবকরা আছেন যারা অলরেডি নাসাতে চাকরি করছেন সেখানে আমেরিকাতে। এখন এখানে আমাদের কোনো এজেন্সির সাথে যদি একটা চুক্তি হয় তাহলে হয়তো আমাদের এখানে আরও সুযোগ সুবিধা বাড়বে আমাদের যুবকদের, ওদের সাথে এনগেজ করা, ওদের সাথে আরও কাজ করা, এক্সপ্লোর করা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যদি একটা কোলাবোরেশন থাকে, তারা হয়তো ছাত্রদেরকে সেখানে নিয়ে পরিদর্শনের সুযোগ করতে পারেন, মানে এক্সপেরিয়েন্সের জায়গা থেকে। নিশ্চয়ই সেই জায়গাগুলোতে প্রযুক্তি সহায়তা ভবিষ্যতে ধীরে ধীরে হয়তো আমরা পেতে পারি বিভিন্নভাবে। এই মুহূর্তে আসলে এই যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে যে আগ্রহটা দেখাচ্ছে, আমরা যে শপআপের দেখলাম যে বাংলাদেশের একটা স্টার্ট আপ যারা সৌদি আরবের একটা কোম্পানির সাথে যৌথভাবে কোম্পানি করেছে, এইটি বাংলাদেশের আসলে একটা নতুন ক্ষেত্র নিশ্চয়ই তৈরি করেছে। কারণ বাংলাদেশের যেই তৈরি পোশাক নির্ভরতা, সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের নতুন নতুন জায়গা, নতুন নতুন সেক্টরে তৈরি হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ এত বছরেও কেন আমরা পণ্যে বা সেবার বহুমুখীকরণ করতে পারি না, বিশেষ করে রপ্তানির জায়গাটাতে? সেটা হয়তো এটা বিভিন্ন কারণ থাকতে পারে। হয়তো আমরা আমাদের মার্কেটিং অপরচুনিটিস হয়তো হয় নাই, এখন হয়তো সেগুলো আসছে। এই প্রযুক্তি তো আর আগে ছিল না। এখন শপআপের যে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এটা তো নতুন একটা এটা তো শুধু কয়েক বছরের ব্যাপার। এখন এইটাকে এদের কাজকর্ম দেখে, এদের বিজনেস প্ল্যান দেখে এখন সৌদি কোম্পানি কেউ ঠিক করেছেন যে এখানে তারা ইনভেস্ট করবেন। ঠিক এইভাবে আরও অনেক স্টার্টআপস আছে যারা চেষ্টা করছে এটা স্কেল আপ করার জন্য তাদের ব্যবসাকে, এবং স্কেল আপ করলে দেখা যাবে যে আরও বিদেশি কোম্পানি। আমার শুধুমাত্র স্টার্টআপের ক্ষেত্রে না, ধরেন আমাদের দেশে অনেক পণ্য আছে, আমরা প্রায় 1000-এরও বেশি পণ্য এক্সপোর্ট করি, কিন্তু শুধুমাত্র তৈরি পোশাকের উপর আমাদের এত নির্ভরতা। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে আমাদের পণ্যের বহুমুখীকরণের কথা, আমাদের চামড়া শিল্প সেভাবে করতে পারেনি, আমাদের পাট শিল্প আছে, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং আছে, অন্যান্য সেক্টরগুলো কেন আমরা এক্সপোর্টে সেভাবে ভালো করতে পারছি না? মানে এখানে কি সরকারের নীতিগত কোনো সমস্যা, নাকি ব্যবসায়ীদের, উদ্যোক্তাদের আসলে কোনো ঘাটতি আছে? না, এখানে দুটোই হতে পারে। নীতিগত সমস্যাও থাকতে পারে। দেখেন, গার্মেন্ট সেক্টরকে যেভাবে সরকার সাপোর্ট দিয়েছে, লেদার সেক্টরকে তো ঠিক সেইভাবে সাপোর্টটা দেয় নেই। তো যার জন্য আমরা দেখতে পাই যে গার্মেন্ট সেক্টরে যেমন বন্ডেড ওয়্যারহাউসের ফেসিলিটিটা আছে, লেদার সেক্টরে তো সেটা নেই। এই চামড়া শিল্পে যদি সেই ইয়েটা দেওয়া হয় বা আরও আগে যদি দেওয়া হতো, নিশ্চয়ই চামড়া শিল্প আরও অনেক উন্নতি করতে পারতো। শুধু বন্ডেড ওয়্যারহাউস দিয়ে তো হবে না, চামড়া শিল্পে হয়তো আরেকটা সমস্যাও থাকতে পারে, যেমন এই যে সেন্ট্রাল ইটিপি। এই সেন্ট্রাল ইটিপি নিয়ে বহু বছর ধরে কিন্তু আমরা বলছি, লেদার সেক্টরও বলছে, কিন্তু ফাইনালি কি করলো সরকার? এই লেদার সেক্টরকে হাজারীবাগ থেকে শিফট করে সাভারে নিয়ে গেল। কিন্তু সাভারে নিয়ে গিয়ে যেটা সেন্ট্রাল ইটিপি যেটা করলো, প্রথমত হলে এটার ক্যাপাসিটি অনেক কম, দ্বিতীয়ত যেই টেকনোলজিটা ব্যবহার হচ্ছে সেই টেকনোলজিটাও ঠিক না। এখন এটা তো কোনো রকেট সায়েন্স না একটা সেন্ট্রাল ইটিপি চালানো, বাট এটাকে করতে হবে। কেন করছে না আমি জানি না, হয়তো কিছু এটা করছে, বাট ইটস নট ইনাফ। এটাকে আরও দ্রুত, আরও বড় করতে হবে, নতুন টেকনোলজি আনতে হবে, করে যাতে এই চামড়া শিল্প খুব দ্রুত যেন উপর দিকে যেতে পারে। এটা না যাওয়ার কোনো কারণ নেই। আর অফকোর্স বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটি দিতে, আমি তো মনে করি এই বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটি শুধু গার্মেন্ট সেক্টরে না, চামড়া শিল্প বলেন, অন্যান্য যে কোনো এক্সপোর্ট সেক্টর আছে, সব সেক্টরে বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, অবশ্যই, নিশ্চয়ই সরকারের বিবেচনা করা উচিত, অন্তত
বর্তমান সরকার নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবে আমরা আশা করছি। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আবারও বিরতির সময় হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এতে দুই দেশেরই আমদানি রপ্তানির উপর প্রসার ঘটবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপের ঘোষণার পর থেকে উৎকণ্ঠার কালো মেঘ ছেয়ে আছে দেশের $৪০ বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় কখনো সরকার আবার কখনো বিদেশি বন্ধুদের দ্বারে ছুটছেন পোশাক খাতের উদ্যোক্তারা। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ। এতে দুই দেশই লাভবান হবে বলেও জানান তিনি। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করব, তারাও কোঅপারেট করবে, সো এটা একটা উইন উইন সিচুয়েশন। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরো 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় লাভবান হবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বেশ কিছু চীনা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 104% আমদানি শুল্ক আজ 9 এপ্রিল থেকে কার্যকর হবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থার ঘোষণায় অনড় বেজিং। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্কের জবাবে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বেজিং এর উপর আরোপ করা হয়েছিল 54% শুল্ক। অবশেষে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানালেন, প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী চীনা বেশ কিছু পণ্যের উপর মোট 104% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। বড় ধরনের এই শুল্কের প্রশংসা করে একে যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার মার্কিন দৃষ্টিভঙ্গির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মঙ্গলবার সন্ধ্যায় রিপাবলিকানদের এক সমাবেশে মন্তব্য করেন প্রেসিডেন্ট। শুল্ক আরোপ করে প্রচুর অর্থ আয় করেছি আমরা। আমি সত্যি মনে করি যে শুল্ক পরিস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে, যা দুর্দান্ত। এদিকে যুক্তরাষ্ট্রের উপর থেকে প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের জন্য ট্রাম্পের হুমকিকে অগ্রাহ্য করেছে বেইজিং। মঙ্গলবার মিশর সফরকালে ট্রাম্পের অর্থনৈতিক নীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বললেন, কখনোই এমন বিশৃঙ্খলা কামনা করেনি তারা। ট্রাম্পের নীতির অধীনে ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির উপর 25% আমদানি শুল্ক এবং অন্যান্য প্রায় সব পণ্যে 20% বিস্তৃত শুল্কের সম্মুখীন হবে। নিবির আমিন, নিউজ 24। ফিরছি আবারও আলোচনায়। কামরান, এই যে ট্রাম্পের এই শুল্ক আরোপটি আসলে বাংলাদেশের জন্য অর্থ উপদেষ্টা বলছেন সুফল বয়ে আনবে, মানে এটি তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল, মানে শুল্কের পরিমাণটাও আসলে অনেক বেশি। সেই জায়গাটাতে মানে এটি আসলে ইতিবাচকভাবে দেখার কি কারণ থাকতে পারে? আমার কাছে তো মনে হয়, যেটা শুনছি যে এই যে শুল্ক আরোপ যেটা করা হয়েছে এটা তো 37% থাকবে না, এটা 37% সাথে যোগ হবে বর্তমানে যা শুল্ক আছে, এটা বোধহয় 15%, 15.5%, এটা অ্যাড হলে আরও। কিন্তু আমেরিকান নিউজ মিডিয়াতে যেটা শুনছি সেটা হলো 50টা দেশ অলরেডি তাদের কাছে
বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে চিঠি লিখেছে যে তারা যেন এটাকে আরও কমায়, মানে তারা নেগোশিয়েট করতে চায়। অনেকে তারা অন দেয়ার ওন তাদের ট্যারিফ হয়তো কমিয়ে দিয়েছে। আমাদের এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টাও চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, ওইটা তো আমরা সবাই দেখেছি, সবাই শুনেছি। এখন দেখা যাক উনি কী করেন। মানে মেন জিনিসটা হলো ওনারা হয়তো নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে তারপরে কি ফিগারে আসে ওইটার উপরে নির্ভর করবে আমাদের এক্সপোর্ট সেক্টর কেমন করে। এখন মেন জিনিসটা হলো যেহেতু নেগোশিয়েট করবেন, তারা তো শুধু আমাদের সাথে নেগোশিয়েট করবেন না, আমাদের কম্পিটিটর যেসব দেশ আছে সবার সাথে, এখন ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সব দেশের সাথে এরা তো আমাদের কম্পিটিটর, পার্টিকুলারলি আরএমজি সেক্টরে। এখন তাদের সাথে নেগোশিয়েট করবেন। এই নেগোসিয়েশনের পরে আমাদের কি পর্যায়ে ট্যারিফটা থাকে অ্যাজ অপোজ টু তাদের, এইটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। বর্তমানে যা আছে আমাদের মেইন কম্পিটিটর যদি আমরা ধরি ভিয়েতনাম, তাহলে ভিয়েতনাম থেকে কম ট্যারিফ আছে আমাদের। সেই ইয়েতে হয়তো আমরা বলতে পারি যে, কিন্তু সমস্যাটা হলো ইজ মোর দেন দ্যাট। সমস্যাটা আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকাতে যখন ইম্পোর্টাররা আমাদের থেকে এইসব প্রোডাক্ট যখন ইম্পোর্ট করবে, তার তো ওভারঅল কস্ট তো বেড়ে যাবে। এই যে কস্টটা যখন বেড়ে যাবে, ইম্পোর্টার করবে কি, তারা প্রথমে চেষ্টা করবে কনজিউমারের উপরে এই অ্যাডেড কস্টটা ট্রান্সফার করার জন্য। সেটা যদি না পারে, তখন তো তারা আমাদের ইম্পোর্ট প্রাইসের প্রেশার দেবে। বায়াররা কিন্তু অলরেডি প্রেশার দেওয়া শুরু করেছে আমাদের ম্যানুফ্যাকচারারদের, তাদেরকে বলছে যে এই ট্যারিফটা তাদের উপর চাপানো, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি অর্ডার ক্যান্সেলেরও, মানে যেসব অর্ডার এই মুহূর্তে আছে, আমি আরএমজির লিডারদের সাথে কথা বলে যেটি জেনেছি, $2 বিলিয়ন মতো এই মুহূর্তে আরএমজি সেক্টরে এই মুহূর্তে অর্ডার আছে, যেগুলো মানে ফ্যাক্টরিগুলোতে, সেগুলোতে হয়তো একটা ইফেক্ট পড়তে পারে সামনে, এবং সামনের দিনে আসলে কি করবে তারা, স্ট্র্যাটেজি কি হবে সে বিষয়ে যদিও বিজিএমএ থেকে চিঠি দেওয়া হয়েছে ক্রেতাদের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে নেগোসিয়েশন করার কথা বলা হচ্ছে, বাংলাদেশের হাতে আসলে কি টুল আছে, মানে কি স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশ নেগোসিয়েট করবে যুক্তরাষ্ট্রের সাথে? আমাদের সাথে এখন ওইখান থেকে আমেরিকা থেকে আমরা যেসব জিনিস, যেসব দ্রব্য আমরা ইম্পোর্ট করি, সেটার উপরে আমাদের তো আমার জানা মতে তো আমরা কটনের মধ্যে অলমোস্ট জিরো ট্যারিফিতে আছে, কত 2% বোধ হয়, সামথিং লাইক দ্যাট। তো আরও যেসব ইয়ে করে, এখানে খুব একটা কি মার্জিন আছে বলে তো আমার কাছে মনে হয় না। আমরা ওইখান থেকে এখন অন্যান্য যদি এখন ওরা যেটা বলছে, এখন জ্বালানি ওখান থেকে ইম্পোর্ট করে, জ্বালানি ওখান থেকে ইম্পোর্ট করতে ট্রান্সপোর্টেশন কস্টের তো একটা ব্যাপার আছে, এখানে কি হবে জানি না। কিন্তু আপনি যেটা বললেন যে অর্থ উপদেষ্টা যে বলেছেন, এটা আমাদের জন্য হয়তো সুফলও বয়ে আনতে পারে। সে হয়তো উনি বলেছেন এই চিন্তা করে যে আমরা তো অলরেডি লো ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসে আছি। এখন লো ভ্যালু অ্যাডেড প্রজেক্ট থাকার কারণ যেটা হবে, ওখানে কনজিউমারদের থেকে তো একটা প্রেশার আসবে, কনজিউমাররাও তো হয়তো কম কেনা আরম্ভ করবে, বা হাই ভ্যালু প্রোডাক্ট না কিনে হয়তো লো ভ্যালু প্রোডাক্ট কিনবে। সেখানে হয়তো সেটার কথা হয়তো চিন্তা করে হয়তো উনি বলছেন। কিন্তু আমরা অ্যাজ আ বিজনেস কমিউনিটি অবশ্যই উই আর কনসার্ন যে এটা কিভাবে আমরা এটার থেকে বের হব। আমাদের তো আরএমজি সেক্টরকে তো যেমনি করে হোক বাঁচিয়ে রাখতে হবে, আমাদের এক্সপোর্ট সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে। এটা না হলে তো আমাদের অগ্রগতিতে অনেক বাধা আসবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব কামরান, আমাদের সাথে সময় দিয়েছেন স্টুডিওতে এসে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি আগামীকাল পর্যন্ত বিজনেস আওয়ারের এই বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সাথে। আগামীকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনের আসলে সকল 4 দিনের আসলে কি হলো ইনভেস্টমেন্ট সামিটে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আগামীকাল। আপনারা আশা করছি আমাদের সাথে আগামীকালও থাকবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।